আমি কখনো ফিল করতাম না আমি মেয়ে, আমি ছেলে, এটা না, আমি প্লেয়ার। প্রথমবারের মতো নারী হিসেবে একটি পুরুষ দলের আসলে কোচিং করেছেন। 1995 থেকে আমি হ্যান্ডবল শুরু করি। আচ্ছা, বাংলাদেশ কোথায় আছে? আমাদের ঘাটতি প্রথমত চিন্তায়। ওইখানে বাচ্চারা আসলে কি কি শেখে? স্পন্সরশিপ নাই, টাকা নাই। নারীদের কিন্তু সেই সুযোগটা খুব একটা জুটে না আসলে। যখন কেউ জনপ্রিয় তার পেছনে সবাই যায়। একটা সময় আপনি ফুটবল খেলেছেন, দুর্দান্ত ফুটবল খেলেছেন এবং ক্যাপ্টেন ছিলেন জাতীয় দলের। তো আমি আসলে আজকে আলাপটা শুরুই করতে চাই এই ফুটবল দিয়ে, যে এখন তো ফুটবল উন্মাদনায় জাতি একদম উদ্বেলিত। তো বাংলাদেশের ফুটবলের অবস্থানটা আসলে কোথায়? দুর্দান্ত খেলেছি কি না তা জানি না, খেলেছি, হ্যাঁ, একটা সময় জাতীয় দলে খেলেছি, ক্যাপ্টেন্সিও করেছি, কিন্তু দুর্দান্ত খেলেছি কিনা এটা আমি ঠিক বলতে পারবো না। এটা হয়তো যারা দেখেছে তারা বলতে পারবে। তবে হ্যাঁ, শুরুটা আমাদের হাত থেকেই হয়েছিল, এটা বলতে পারি। আর যেটা আপনি বলছেন যে বাংলাদেশ ফুটবলের অবস্থাটা কী, ফ্যান বেজের দিক থেকে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট ফ্যান বেজ যদি চিন্তা করি, সেটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোতে বেস করে। বাট ডোমেস্টিক লেভেলে ফ্যান বেসটা আমার কাছে মনে হয় আমরা এখনও ওই অবধি পৌঁছাইনি। সেটার অনেকগুলো কারণ আছে, যেমন ধরো আমাদের স্ট্রাকচারাল ব্যাপারটা, যে ডোমেস্টিক ফুটবলের যে স্ট্রাকচারটা সেটা হয়তো ওই লেভেলে না যেটা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে আপনি যে ফ্লেভার পাবেন, কিংবা আপনি স্প্যানিশ লিগ দেখে ফ্লেভার পাবেন। তো আমাদের দেশের লিগের স্ট্রাকচারটা সেই মানেন না, বা কিংবা আমাদের লোকাল যে প্লেয়ারগুলো ঘরোয়া যে লিগটা হয় সেখানে যে পারফরমেন্সটা সেটা সেই মানেন না। আমি এই আলাপটাই শুনবো, তার আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে আসি। জি প্লিজ। হ্যালো, ওয়েলকাম টু হার স্টোরি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির, এবং আজকে আমাদের সঙ্গে আছেন হ্যান্ডবল কোচ একজন। কিন্তু তিনি প্রথমে ফুটবল খেলতেন, এবং সেই জায়গা থেকে কিভাবে আসলে ট্রান্সফর্ম হয়ে তিনি হ্যান্ডবল কোচ হলেন, এবং তিনি ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো একটি পুরুষ হ্যান্ডবল টিমে তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শুনবো সেই গল্পটাও। সবাইকে স্বাগত ডালি আক্তার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলাপকে আমাকে আজকে আলাপ করার জন্য এখানে এনেছে। একদমই, আমরা আসলে আলাপটাই করব, এবং কিভাবে আপনার এই ট্রান্সফরমেশনটা হলো, এখন আপনি কি কি করছেন, কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে, সবকিছু শুনবো। লাস্ট আপনি একটা কোর্স করে এসেছেন, ডিপ্লোমা কোর্স, একটু যদি শুনি। এখানে আমি ইন্ট্রোডাকশনের ব্যাপারে একটু যাই। সেটা হচ্ছে যে আমি ফুটবল থেকে হ্যান্ডবলে যাইনি। অ্যাকচুয়ালি আমি হ্যান্ডবল প্লেয়ার ছিলাম। 1995 থেকে আমি হ্যান্ডবল শুরু করি। তো বাংলাদেশে তখন ফুটবল ছিল না, আই মিন উইমেন ফুটবলটা ছিল না। সো উইমেন ফুটবল যেহেতু ছিল না, আমার ক্যারিয়ারটা হ্যান্ডবল দিয়ে শুরু হয়েছে। বেসিক্যালি যদি একটু ব্যাকে বলতে চাই, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল সুইমিং দিয়ে। আমি খুবই ছোটোবেলায় সুইমার ছিলাম। এটাকে বলে যে আপনার শিশু একাডেমির একটা প্রতিযোগিতা ছিল। আমি 89-90-তে আমি পুরো বাংলাদেশে 2টা ইভেন্টে সেকেন্ড হয়েছিলাম, জাতীয় পর্যায় পর্যন্ত। ইভেন তৎকালীন ফার্স্ট লেডি রওশন এরশাদ, ওনার হাত থেকে আমি পুরস্কার নিয়েছিলাম। তো ও ছোট্ট একটা জেলায় আমার জন্ম, মাদারীপুর। তো ওখানে সুইমিং পুল না থাকায় বা ওই ফ্যাসিলিটিস না থাকায় সুইমিং থেকে আমি কনভার্ট হয়ে যাই হ্যান্ডবলার হিসেবে, হ্যান্ডবল খেলি। তো হ্যান্ডবল যখন খেলেছি 95-এ শুরু, তখন অ্যাকচুয়ালি উইমেন ফুটবল ছিল না। উইমেন ফুটবলের যাত্রা 2002 সাল থেকে বাংলাদেশে শুরু। ওই শুরুর দিন থেকেই আমি ফুটবলের সাথে। তখন তো অ্যাকচুয়ালি ফর্মাল কোনো ফুটবলার ছিল না, বিভিন্ন ইভেন্টস থেকে ফুটবলারকে এনে মানে ফুটবলার বানানো হয়েছে, ওটাই যাত্রা। এরপরে আমি ওই সময়ে 2009 সাল মানে 10-এর সাফ গেমসের আগ পর্যন্ত 6 থেকে বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক ছিলাম। তো ওই সময় বেশ কিছু টুর্নামেন্ট, বেশ কিছু ঘরোয়া লিগ বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি খেলার সুযোগ হয়েছে, খেলেছি। ফুটবল কোচেস কোর্স করেছি খুবই একটা, আমি যেটা বলা চলে যে আপনার ইন্ট্রোডাক্টরি কোর্স, সেটা আপনার এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে কোচ এসেছিলেন, ওনার মাধ্যমে। পরবর্তীতে আমার কোচিং ক্যারিয়ারটা ফুটবলে আর হয়নি, হ্যান্ডবল বহু বছর খেলেছি, তো হ্যান্ডবলেই কোচিং ক্যারিয়ারটা হয়েছে। 2004 সালে প্রথম অলিম্পিক সলিডারিটি বাংলাদেশে কোর্স করেছি। এরপরে মানে প্লেয়ার থাকা অবস্থায় আমরা আসলে যাদের ভিশন থাকে যে আমি খেলা ছেড়ে দিয়ে পরবর্তীতে প্লেয়ার, যখন আমি সবসময় তো একটা প্লেয়ার থাকবেই না, এটাই খুব স্বাভাবিক। তখন আমি খেলাটার মধ্যে থাকতে চাই, তাহলে বেস্ট অপশন হচ্ছে কোচিং লাইনে থাকা। তো আমি তখনই চিন্তা করে 2004 সালে হ্যান্ডবলের কোচেস কোর্স করি ফার্স্ট। এরপরে 2012 সালে আমি জার্মানিতে ডিপ্লোমা কোর্স করি। এটা 6 মান্থের একটা ডিপ্লোমা, অলমোস্ট 6 মান্থ একটা ডিপ্লোমা ছিল। সেটা করার পরেও আরও বেশ কয়েকটা হ্যান্ডবলের কোচেস কোর্স করি। 2018 সালে জাপানে, 2019 সালে সাউথ কোরিয়াতে,
রিসেন্টলি আমি এই মাসে 8 তারিখে এসেছি হাঙ্গেরি থেকে। ওখানে আমার আপনি যে কোশ্চেনটা করেছেন ওখানে আমি চলে আসলাম। ওখানে একটা কোর্স ছিল, এটা ইন্টারন্যাশনাল অলিম্পিক সলিডারিটির ফান্ডিংয়ে একটা কোর্স। এটা হচ্ছে আপনার স্পোর্টস সায়েন্স কোর্স। সেখানে আমার স্পেশালাইজেশন ছিল হ্যান্ডবল। মূলত সায়েন্টিফিক ওয়েতে স্পোর্টসটা কীভাবে ডেভেলপ হয়, সায়েন্টিফিক ওয়েতে সায়েন্স কীভাবে স্পোর্টসের ভিতরে সায়েন্স কীভাবে আনা যায়। আপনি ইউরোপের কথা অনেকবার বলছিলেন, আপনি অনেক জায়গায় ঘুরেছেন। জি, ইউরোপের অবস্থান আর বাংলাদেশের অবস্থান যদি আমরা একটু তুলনা করতে বলি, সেই জায়গাটা আসলে কোথায়, বাংলাদেশ কোথায় আছে? ওই যে ফ্যান বেজের কথা বললাম, ওখানে আমরা অনেক টপে আছি, বাট স্ট্রাকচারাল দিক থেকে, ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে, প্ল্যান বলেন, এক্সিকিউশন বলেন, এভরিথিং আমরা মাছ বিহাইন্ড, অনেক বেশি বিহাইন্ডে। আমাদের ঘাটতিটা কোথায়? চিন্তায় আমাদের ঘাটতি, প্রথমত চিন্তায়। কিরকম? আমরা চিন্তাই করতে পারি না যে অ্যাকচুয়ালি আমরা চাই অলিম্পিকে যেতে চাই, অ্যাকচুয়ালি আমরা চাই আমাদের ফুটবল দলটা এশিয়ান কাপ কোয়ালিফাই করুক, মেন্স টিমটা, যেটা উইমেন্স টিম কোয়ালিফাই করে ফেলেছে, মেন্স টিম এখনও করেনি। আমরা সেজন্য আমাদের কিন্তু বংশোদ্ভূত খেলোয়াড়গুলোকে ইনক্লুডেড করছি বাংলাদেশ জাতীয় দলে। কিন্তু আমাদের দেশে আমি এই যে ঈদের সময় বাড়ি গেলাম, আমি তখনও দেখেছি আমাদের পাড়ার ফুটবল কত জনপ্রিয় এবং প্রচুর মানুষ ওই এনকারেজ করছে। জনপ্রিয়তার দিক থেকে আমরা পেছনে নেই। আমি যেটা বলছিলাম, আমরা অ্যাকচুয়ালি ডেভেলপ করতে হলে যা যা দরকার সেই জায়গাটা, সেই শিক্ষা, এই যে সায়েন্টিফিক ওয়েতে স্পোর্টসটাকে, এই জিনিসটা আমাদের কোনো ল্যাব নেই। হ্যাঁ, সায়েন্স এই যে পারফরমেন্স অ্যানালিসিস করবে, অ্যানালিস্টিক কোনো সাপোর্ট নেই, কোনো ল্যাব নেই, সফটওয়্যার বেসড কিচ্ছু নেই। ইভেন স্কুলে স্পোর্টসটা, আমাদের এই নতুন গভর্নমেন্ট আমাদেরকে স্কুলে, আমরা শুনতে পেরেছি যে স্কুলে স্পোর্টস বাধ্যতামূলক করছে ক্লাস 3 থেকে বা 4 থেকে কয়েকটা ইভেন্টসে। তো আমি যেহেতু হাঙ্গেরিতে ছিলাম প্রায় 2 মাস, ওখানে ছিলাম আমি হাঙ্গেরি বুদাপেস্টে। ওটাকে বলা চলে, আপনি জানেন যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা ওখানে হয়েছে ফুটবলের, পুস্কাস স্টেডিয়াম, আমার খুব কাছেই। তারপরে ইভেন হ্যান্ডবলেরও উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালটা বুদাপেস্টেই হয়েছে 1 সপ্তাহ পরে। তার মানে বলা চলে হাঙ্গেরিটা হচ্ছে স্পোর্টসের একটা কান্ট্রি, স্পোর্টস ফ্রেন্ডলি কান্ট্রি। তো ওখানে দেখেছি যে ইভেন ভালকান সিটি যেগুলো আছে, কান্ট্রি যেগুলো আছে, আপনি হচ্ছে ডেনমার্ক, হ্যাঁ, নরওয়ে, যেসব কান্ট্রিগুলো আছে, এইসব কান্ট্রিতে স্পোর্টসটা হচ্ছে ক্লাস 1 থেকে স্পোর্টসটাকে স্কুলে বাধ্যতামূলক করেছে। হাঙ্গেরিতেও এখানে বেশ কয়েকটা ইভেন্টস আছে, যেমন ধরেন জিমন্যাস্টিক্স, একটা হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সুইমিং, জিমন্যাস্টিক্স, আর হচ্ছে আপনার বল গেম। আমাদের এখানে আমি একটু বলতে চাই যে বল গেমটা কি। এখন বলবেন যে আমাদের এখানে তো স্পেসিফিক করে বেশ কয়েকটা ইভেন্টকে দেওয়া হয়েছে যে এই খেলাগুলো স্কুলে চালু হয়ে যাবে, যে এই ইভেন্টসগুলো। বল গেমটা এই জন্য দিয়েছে যে আপনি ফুটবল হতে পারে, হ্যান্ডবল হতে পারে, বাস্কেটবল হতে পারে, ভলিবল হতে পারে, ইটস আ বল গেম। আপনি বল গেম যেটাই হোক, ক্লাসে টিচারকে তার যদি সপ্তাহে 20টা ক্লাস থাকে, অবশ্যই 10টা ক্লাস বল গেমে নিতে হবে। এদিকে আমি আরেকটু বলতে চাই যে আপনি সুইমিংয়ের কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশে প্রচুর শিশু কিন্তু আমাদের আসলে পানিতে ডুবে মারা যায়। আমাদের দেশে আসলে এত নদী নালা খাল বিল, আমাদের বলা হয় যে বাংলাদেশে গ্রামের দিকে বাচ্চারা আসলে, দক্ষিণাঞ্চলের কথা বিশেষ করে বলা, আমি দক্ষিণাঞ্চলের মেয়ে, আপনি বলছিলেন মাদারীপুরের, আমিও মাদারীপুরের মেয়ে। তো যেটা হয়েছে যে ওইখানে বলা হয় যে খাল বিলে আসলে সাঁতার কাটতে কাটতেই আমাদের জন্ম হয়, কিন্তু তারপরেও প্রচুর শিশুরা কিন্তু আসলে বাংলাদেশে ডুবে মারা যাচ্ছে। তো স্কুলে যখন এই সুইমিংয়ের বিষয়টা ইনক্লুডেড থাকবে, তখন কি এই জিনিসটা কমে আসবে? কি মনে হয় আপনার? অবশ্যই কমে আসবে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে তখন এই যে আমরা কিছু হলেই একটা নদী কিংবা একটা পুকুর কিংবা একটা ছোট একটা ধরেন খাল বিলের মতো জায়গাগুলোকে ভরাট করে অন্য কিছু করার চেষ্টা করি, সেইটাও হয়তো রোধ হবে। বিনা কারণেই ওখানে জায়গাটা ভরাট করে হয়তো অন্য কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করি, সেটা না করে সেটা সাঁতারের ব্যবস্থা করে রাখাই হয়তো হবে, এটা আমার ধারণা। আর একটা বিষয় হলো যে এটা একটা বিষয় যে স্কুলে যদি সুইমিংটা বাধ্যতামূলক থাকে, অবশ্যই এই যে সাঁতার না জানা, সেখান থেকে যে অ্যাক্সিডেন্টটা হয় সেটা অবশ্যই হবে না আমি মনে করি। আর একটা বিষয় অসচেতনতা,
এটাও সত্য যে অনেকে সুইমিং জানার পরেও সচেতনতা নাই বিধাও অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বা না জেনেও সচেতন না বলেই অ্যাক্সিডেন্ট হয়। সো দুই জায়গাটায় মোরালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শিক্ষার জায়গাটা সেটা পুঁথিগত থেকে বেরিয়ে আসতে হবে। থ্যাংক ইউ। মানে এডুকেশন সিস্টেমটাকে জানি না আমার এই কথাটাকে কে কিভাবে নিচ্ছেন বা নিবেন। আমার কাছে মনে হয় এডুকেশনটাকে অনেক বেশি বই পুস্তকের মধ্যে আটকে না রেখে লাইফ এডুকেশন যেটাকে বলে এই জায়গাটাকে ফোকাস করা উচিত আমাদের। যেটা আমি ইউরোপে এ পর্যন্ত আমার বেশ অনেকগুলো কান্ট্রিতে যাওয়া হয়েছে, আমি মোটামুটি বেশ কয়েকটা কান্ট্রিতে গিয়েছি, এডুকেশন পারপাসে গিয়েছি এবং হয়তো টিম নিয়ে গেছি, টুর্নামেন্টে গেছি। তো ওদের যা দেখলাম ওদের যে এডুকেশনটা সেটা কিন্তু ওই এক প্রকার আমাদের যেভাবে আমাদের সিস্টেমে মুখস্থ বিদ্যার মধ্যে যেটা বলে থাকি, হয়তো সবটাই না কিন্তু ম্যাক্সিমামই, তো ওইটা ওদের না। ওদের এডুকেশনটা লাইফ কীভাবে সারভাইভ করবে, কীভাবে সায়েন্স মানে সায়েন্টিস্ট হওয়া যায়, এই বিষয়গুলোকে খুব প্রাধান্য দেওয়া হয়, ক্রিয়েটিভিটিটাকে প্রাধান্য দেওয়া হয়। স্পোর্টস তো ওদের মানে ফার্স্ট প্রায়োরিটির জায়গা। প্রথমে একটা বাচ্চা 15-16 বছর পর্যন্ত স্পোর্টসটাকেই ফোকাস করা হয়। আপনার 11 বছর পর্যন্ত ওকে স্পেসিফিক কোনো স্পোর্টসে দেওয়া হয় না, বিকজ অফ তার মোটর অ্যাবিলিটিটাকে ডেভেলপ করার জন্য, বিল্ড আপ করার জন্য। আমাদের দেশে দেখা যায় যে আমরা 5-6 বছর থেকে ক্রিকেটে কিংবা ফুটবলে কিংবা যে কোনো একটা স্পোর্টসে দিয়ে দিই, ওটাই খেলবে। বিষয়টা কিন্তু তা না। অনেক সময় দেখা যায় যে একটা বাচ্চা যখন 11 বছর পর্যন্ত মোটর অ্যাবিলিটি তার গ্রো করে, তখন কিন্তু বোঝা যায় না যে অ্যাকচুয়ালি তার মাসেল গ্রো করছে, তার বোন ডেন্সিটি বাড়ছে বা কমছে, বা একটা তার বায়োলজিক্যাল যে চেঞ্জেসটা আসছে ওই পর্যন্ত, তার আগ পর্যন্ত চুজ করাটা ঠিক না। দেখা গেল যে সে ক্রিকেট খেলছে কিন্তু পরবর্তীতে তার আগ্রহটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ওরা স্কুলে কোনো একটা স্পেসিফিক স্পোর্টসকে না, মাল্টি স্পোর্টসকে, টিম গেমকে, এটার আরেকটা বিষয় আছে যে আপনি বাচ্চাদেরকে এই যে কোলাবোরেশন, ওদের বন্ডিং ক্রিয়েট করা, লিডারশিপ কোয়ালিটি এবং হেল্পফুল মাইন্ড হওয়া, এটা কিন্তু টিম ইভেন্টসে বেশি পসিবল। ইন্ডিভিজুয়ালি আপনি খুব বেশি এই জায়গাটায় ফোকাস করতে হয়তো পারবেন না, বাট যখন ডিফারেন্ট মাইন্ডের পিপল আসবে, তখন যখন তাকে টাস্ক দেওয়া হবে, তখন সে বুঝবে যে না, আমার ওর একসাথে থেকে কীভাবে কাজ করা যায়। তো এটা ছোট থেকেই শিখতে হবে, আর সেটার জন্যই কিন্তু টিম ইভেন্টসগুলোকে ইউরোপে বেশি প্রায়োরিটি দেয়। আপনি ক্রীড়া শিক্ষক হিসেবে আছেন একটা স্কুলে, সেটার বিষয়টা একটু জানতে চাই যে আপনি আসলে কি শেখান, বা ওইখানে বাচ্চারা আসলে কি শেখে? মজার কোশ্চেন। আমি অ্যাকচুয়ালি আমার স্পেশালাইজেশন তো হ্যান্ডবল এবং ফুটবল বলা চলে, বাট আমি ওখানে কিন্তু আমাকে ভলিবল শেখাতে হচ্ছে। রিসেন্টলি স্কুলের একটা টুর্নামেন্ট হয়েছে, সেই স্কলাস্টিকা মিরপুরে, আমার স্কুল সাউথ ব্রিজ। তো আমি গার্লস টিমটা আমার ওখানে রানার্স আপ হয়েছে, ওয়ারাজ আমি কিন্তু ভলিবল প্লেয়ার ছিলাম না। অ্যাজ এ টিচার আমাকে কিন্তু তাদেরকে সব কিছু শেখাতে হচ্ছে। তো যখন নিজের এক্সপার্টিসটা না থাকে তখন শেখানোটা কি? না, অ্যাকচুয়ালি আমরা এখানে আরেকটু মজার বিষয় হচ্ছে যে আমার স্কুল লাইফে কিন্তু আমরা সব ধরনের ইভেন্টসই খেলেছি। আমি ভলিবলও খেলেছি, ক্রিকেটও খেলেছি, ফুটবল পাড়া মহল্লায় খেলতাম, ক্রিকেটটা স্কুলে না পাড়া এলাকায় খেলতাম। এই জায়গাটায় আমি একটু আপনাকে বলি যে আপনিও মাদারীপুরের, আমিও মাদারীপুরের, পার্থক্যটা আমি একটু বলি। আমার সাঁতার শেখাটা সাঁতার শেখাটা আমি বাইরে শিখেছি। পরবর্তীতে আপনি হয়তো শহরের দিকে ছিলেন আর আমি একটু গ্রামের দিকে ছিলাম, সেখানে কিন্তু মেয়েদের খেলার কোনো অবস্থা ছিল না, এবং সেখানে কিন্তু আমি আসলে স্কুলে যতদিন স্পোর্টস ছিল স্কুলে খেলেছি, তার পরবর্তীতে আমার খেলাধুলা কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আপনি যেটা কন্টিনিউ করতে পেরেছেন, এই সুযোগটা আসলে তো কেউ পায় না। হ্যাঁ, আমার বাসা শহরেই এবং আমার বাসার ভেতরেই 50 মিটারের একটা পুকুর ছিল, তো শান বাঁধানো ঘাট এরকম ব্যাপারটা ছিল। তো বাসাতেই সুইমিং আমি করেছি। দেখতো যে মানে আমার ভাইয়েরা দেখলো যে আমার সমবয়সী যে সে আমার সাথে পারছে না, আমার বড়রাও আমার সাথে কেউ পারে না। তো মানে আমি অ্যাথলেটিক ছিলাম, আমার খেলতে মানে ডান পিঠে স্বভাবের, এগুলো ভাল লাগতো। আমি ঘুড়িও উড়িয়েছি, মার্বেল খেলেছি, ডাঙ্গুলি খেলেছি, মানে সব কিছুই করেছি। সো ছোটোবেলাটা এত বেশি ভাইব্রেন্ট ছিল যে কারণে ওই যে ভলিবলটা স্কুল কলেজে খেলেছি, ওই এক্সপেরিয়েন্স থেকেই। আর একটা ইভেন্টে স্পোর্টস এমন একটা জায়গা, আপনি যদি খুব ভালো হয়ে যান, যেটাতে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বেশি, এখন চেসে আপনি ভালো হলেন, আমি খুব স্পেসিফিক করেই বলছি এই জন্য, কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হয় না, তো আপনি ওখানে গিয়ে দৌড়ানোর কোনো একটা খেলায় হয়তো
নাই ভালো হতে পারেন, বাট যে হ্যান্ডবল ভালো খেলবে সে ফুটবল, কাবাডি বলেন, হকি বলেন, সবই ভালো খেলবে, বিকজ ফিটনেসটা আছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওই প্লেইং সেন্সটাও আছে যে আমি একটা টিম ইভেন্টসের মধ্যে খেলছি। তো একটা বিষয়গুলো বাচ্চাকে ফিটনেস ধরে রাখার জন্য তাকে আসলে কি কি করা উচিত ছোটবেলা থেকে? অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে ফিটনেস ধরে রাখার বিষয়টা না, বিষয়টা হচ্ছে বাচ্চাকে আপনি ওপেন করে দিবেন, ওর মাইন্ডটা ওপেন রাখতে হবে, ওকে মানে খেলবার অনেক সুযোগ দিতে হবে। এই যে আমাদের এখন যেমন হচ্ছে যে প্যারেন্টরা চায় যে CGPA 5, গোল্ডেন জিপিএ, এই যে শব্দগুলা, এগুলা হচ্ছে আমার কাছে মনে হয় যে ওর মানে স্বাভাবিক বেড়ে ওঠাটাকে অবস্ট্রাকল ক্রিয়েট করছে। এটা আমি ফিল করি। আমি যত জায়গায় দেখেছি যে বাইরে ওদের পড়াশোনার মধ্যে এই রকম প্রেশার না, হ্যাঁ, এইরকম প্রেশার না যে তোমাকে ফার্স্টই হতে হবে, তোমাকে টপ করতে হবে। সবাই টপ করতে চায়, সবার কি টপ করা পসিবল কি না। তো তারপরে হচ্ছে ধরেন স্পোর্টসটাকে যদি টপ প্রায়োরিটি দেয়, তাহলে হুনোস রোনালদো, মেসি এই দেশে হবে না। কিন্তু আমাদের দেশে তো আসলে আমি একটু বলতেই চাই যে আমাদের উচ্চতার ক্ষেত্রে বা গড়নের ক্ষেত্রে অনেকের থেকে কিন্তু আমরা পিছিয়ে, আমরা যেহেতু মঙ্গোলিয়ান একটা ভাইব আছে আমাদের, ওকে, সো সেই জায়গাটা থেকে কি উত্তরণ সম্ভব? আগে ভাবতো মানুষ যে চীনের মানুষ ছোট ছোট, চাইনিজ পিপল আর ভেরি শর্ট পিপল। এখন আপনি দেখেছেন চাইনিজ কোনো পিপল শর্ট আপনি দেখাতে পারবেন? আমার কাছে মনে হয় না যে 95% পিপলের টল চাইনিজ পিপল। এখন আমরা চায়না টিমের সাথে আপনি ফুটবল খেলেন, হ্যান্ডবল খেলেন, বাস্কেটবল খেলেন, ভলিবল খেলেন, যেটাই খেলেন দেখবেন যে প্লেয়ারদের এমন হাইট, আমাদের অনেক প্লেয়ার তাদের কোমরের কাছে পড়ে থাকছে। তো চায়নার পিপলরা শর্ট তো ছিল একটা সময়, এটা তো জাপানিজরাও শর্ট ছিল, এটা তো মানে মিথ্যে নয়। কিন্তু তারা কিভাবে এখন তাদের হাইট বেড়ে গেল? ডেফিনেটলি ফুড অ্যান্ড নিউট্রিশন, ডেফিনেটলি প্রপার টাইমে প্রপার ফুড নিউট্রিশনটা তার ভেতরে গেছে। এখন আমি যদি একটু ভিন্নভাবে বলি যে একটা বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন থেকে সে ভেজাল খাচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে জন্মের পর থেকে মায়েদের একটা টেন্ডেন্সি আছে জোর করে খাইয়ে দেওয়া, এবং সেম টাইপের ফুডই নিউট্রিশন ফ্যাক্টস কি থাকলো না থাকলো, ওই যে বোতলজাত যত খাবার কিনতে পাওয়া যায় ওগুলো কিনে এনে অনেক দাম দিয়ে ওগুলোই খাওয়ানো হচ্ছে। তো আমি ইউরোপে এটা দেখিনি, এইভাবে খাওয়ায় না। বা অন্য জায়গায়ও হয়তো এখন আমি বারবার, অনেকে হয়তো কেউ বলতে পারে যে আমি বারবার ইউরোপের এক্সাম্পল দিচ্ছি। এখন আমরা যদি ওই লেভেলে যেতে চাই তাহলে এক্সাম্পল তো দিতেই হবে। আমরা আগে সবসময় বলতাম আমাদের আশেপাশের কান্ট্রি, আশেপাশে বাদ দিয়ে এখন চিন্তা করতে হবে অনেক অনেক বিয়ন্ড চিন্তা করতে হবে। সো আপনি নিউট্রিশন প্রপার পাচ্ছেন না, আপনি ভেজাল খাদ্য খাচ্ছেন, আপনার উচ্চতা কিভাবে বাড়বে? আমরা মঙ্গোলিয়ান ভাইবস থাকুক আর আমরা যেটাই থাকুক, খর্ব হই আর হয়তো দিনে দিনে আরও উচ্চতা কমে যাচ্ছে। এটার কারণ হচ্ছে ভৌগোলিক বিষয় এবং ফুড, খাবার। সো এই দেশে যদি খাবারে ভেজালটা কমে যায়, আমি জানি না এই কফিটা খাচ্ছি এটা ভেজাল আছে কিনা, আপনিও জানেন না আমিও জানি না, বাট আমরা খাচ্ছি এবং মজা করেই খাচ্ছি সব খাবারই। তো ওই ভেজাল মুক্ত খাবার যেদিন এই দেশে আসবে, আমার কাছে মনে হয় তারপরে ওই মায়ের গর্ভে যে বাচ্চা থাকবে ও হবে পিওর জেনারেশন, পিওর বাংলাদেশ জেনারেশন। তো খাদ্যের ভেজালটা আগে কমাতে হবে, এবং শিক্ষা ব্যবস্থায় আমার কাছে মনে হয় যে এই যে বাচ্চাদের উপরে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এটাকে কমিয়ে দিতে হবে। মানে এখন মায়েরা আমি দেখেছি যে অনেক ফ্যামিলি, অনেক পরিবার আসলে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, ক্লাসে ফার্স্ট হতে হবে, এই চিন্তাটা যতটা না করেন, মানে সকালবেলা স্কুলে যাচ্ছে, দুপুরবেলা আসতে না আসতেই একটু রেস্ট করছে কি করছে না, নাকে মুখে কিছু একটা গুজে দিয়ে কোচিংয়ে চলে যাচ্ছে, মানে তার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে আমার প্রতিবেশীর চেয়ে আমার বাচ্চা যেন ভালো রেজাল্ট করে। এটা তো অসুস্থ মানসিকতা। এই যে প্রতিযোগিতাটাও হেলদি না, দেখেন কম্প্যারিজন, এই কম্প্যারিজনটাও তো আনহেলদি একটা কম্প্যারিজন করছে। এটার একটা কারণ হচ্ছে ক্রিটিসিজম নিতে পারে না। ধরুন আপনি আমার সমালোচনা করছেন, সাপোজ আমি আমার অবিসিটি, আপনি আমাকে সমালোচনা করছেন, আমি নিতে পারলাম না, আমি না নিতে পেরে আমি একটা এমন কিছু বলে ফেললাম বা এমন কিছু করে ফেললাম যেটা হার্মফুল হলো আপনার জন্য কিংবা আশেপাশে। তো বিষয়টা এরকমই হচ্ছে যে সাপোজ ধরে নেন যে কেউ ক্রিটিসিজম করছে, ওইটার অ্যাকসেপ্টেন্সের অ্যাবিলিটিটাও তো মানুষের থাকা উচিত। বারবার যদি করে সেটা মানে যাতে না করে সেটারও একটা ব্যবস্থা থাকা উচিত, আর করলেও যাতে সইতে পারে সেই জায়গাটাও একটু
চিন্তা করা উচিত। থাক, আমরা ওই আলোচনাটা না যাই, আমরা বরং স্পোর্টস নিয়েই থাকি। হ্যাঁ। এখন আমাদের দেশের যে অবস্থা, মানে এই আলোচনাটা না গেলেও আসলে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফ্যামিলি আসলে বলে না পারিবারিক চাপে, আমি আর্টস পড়তে চেয়েছিলাম, আমি কমার্স পড়েছি, সেই জায়গায় স্পোর্টস তো একদম মানে একদম লাস্টের দিকের সাবজেক্ট থাকে। সো এই স্পোর্টসে মানুষকে আসলে কিভাবে আনা যায়, বা ছেলে মেয়েদের যে আগ্রহটা শুরু থেকে থাকে, যেমন ফ্যান বেজ বলছিলেন আপনি, ফ্যান বেজ আছে বিশাল একটা, খুবই উন্মাদনা, কিন্তু তারা আসলে ছোটবেলায় এই সুযোগটা কতটুকু পায়, বা তাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য কি করা যেতে পারে? ওই যে স্পোর্টস এডুকেশন, আপনি আমি আরেকটা বিষয় আমি একটু বলি নাই, সেটা হলো যে আপনার কি বলে এটাকে, নরওয়ে এবং ডেনমার্কে স্পেশালি এই এই কান্ট্রিগুলোতে উইকেন্ডে প্যারেন্টদেরকে বাচ্চাদেরকে নিয়ে যেতে হয় পার্কে এবং বাচ্চার সাথে খেলতে হয়। এটা বাধ্যতামূলক। আপনি আমার কথা শুনছেন? এটা বাধ্যতামূলক। প্যারেন্টকে বাচ্চাকে নিয়ে যেতে হবে উইকেন্ডে পার্কে, খোলা জায়গায়, যেখানে গিয়ে বাচ্চার সাথে খেলতে হবে। এটা বাধ্যতামূলক। তো আমাদের দেশে কি এটা পসিবল? আমাদের দেশে প্রথমত অনেক অবস্ট্রাগল আছে। আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই, মানুষের সংখ্যা, জনসংখ্যা অনেক বেশি, সব কিছুই আমরা বুঝে নিলাম। পার্ক বাঁচানোর জন্য আন্দোলন হয়। হ্যাঁ, তো দেখেন এখানে জায়গা ব্লক করে বিল্ডিং বানানো হয়, কিন্তু খোলা জায়গা রাখতে চাচ্ছে না, আবার খেলার মাঠও চাচ্ছে। মানে সবই সরকার করবে, কিছু মানুষেরও কিছু দায় দায়িত্ব নেই? যারা যে সাধারণ মানুষ আছে সবারই কিছু না কিছু দায় দায়িত্ব থাকে। ধরুন আমার একটা বাড়ি আছে, আমি আরেকটা বাড়ি চাই, আরেকটা চাই, কিন্তু আমি ওই জায়গাটাকে খোলা রেখে একটা খেলার ময়দান করে দেই না, মাঠ করে দেই না, সেটা তো আমি করে দিচ্ছি না। আমি সেখানে হয়তো মাছের ঘের করছি, নাহলে আমি একটা বাড়ি করছি, নাহলে কিছু দোকান করছি। তো শুধু একটা জায়গায় চিন্তা করলে হবে না, অনেক কিছু চিন্তা করে এটা ডেভেলপ করতে হবে। তো প্রথমত যে আমি প্রথমেই বলেছিলাম যে চাইতে হবে মানসিকভাবে যে বিষয়গুলো, এই বিষয়গুলোর দিকে ফোকাস করতে হবে। তো স্পোর্টসটাকে এই যে খেলতে চায় কিন্তু খেলতে পারে না, এইভাবে যদি খেলাটাকে এডুকেশনের সিস্টেম একদম ক্লাস 1 থেকে করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের দেশেও স্পোর্টস কালচারটা ক্রিয়েট হবে। এবং আপনি দেখবেন যে স্পোর্টস যারা করে ওরা একটু উদার মনের, উদার চিন্তাভাবনার হয়, একটু সহজে এত মাইন্ড করে বসে না, একটু ফ্রিলি চলাফেরা করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হয় কিংবা সাহসী হয়। আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি। আমার একটা কলিগ ছিল ভুটানের, তো ও বললো ওদের দেশে নাকি আর্মি যে ট্রেনিংটা এটা বাধ্যতামূলক, করতেই হয়, ছেলে মেয়ে সবাইকে করতে হয়। তো আমি খুব অবাক হলাম যে কেন? বলে যে দেখো, আমাদের এটা সরকার থেকে বাধ্যতামূলক যে আমাদের করতেই হবে, যদি দেশ কখনো ক্রাইসিসে পড়ে তাতে আমরা যাতে সাধারণ মানুষও তখন ঝাঁপিয়ে পড়তে পারি দেশের জন্য। আমার খুব চমৎকার লাগলো বিষয়টা, যে ভালো একটা কথা বলেছে। এবং বললো যে তারপরও আরেকটা বিষয় হচ্ছে যে আশেপাশের দেশে যদি প্রবলেম হয় আমাদের থেকে হেল্প চায়, আমাদের এই যেই ডিফেন্সের যত যারা আছে তা বাদ দিয়েও সাধারণ মানুষও হেল্প করতে পারবে, এরকম একটা ব্যাপার। আমাদেরকে এই জন্যই মানে কঠোর এই পরিশ্রমটা করে আমাদেরকে একটা ট্রেনিং করতে হয় বাধ্যতামূলক। তো আমার কাছে মনে হয় যে তখন কিন্তু মোরাল শিক্ষাটাও আসে। তো ছোটোবেলা থেকেই যদি এই স্ট্রাকচারাল যে বিষয়গুলা এগুলো একটু নজর দেওয়া হয়, আমার মনে হয় অনেক কিছুই পসিবল। আর কি এইটা তো এক্ষুনি আমাদের দেশে সম্ভব হচ্ছে না, তাহলে একটা বাচ্চাকে প্যারেন্টসরা আসলে কীভাবে গড়ে তুলতে পারে, যে তাকে তার খাবার দাবারে কীভাবে নজর দিতে পারে, তার শারীরিক গঠন তৈরিতে কী ধরনের পরিশ্রম বা কী ধরনের এক্সারসাইজ তাকে করানো যেতে পারে? প্রথমত খেলতে দিতে হবে মাঠে, মানে যদি মাঠ থাকে, না থাকলে এখন অনেক কোচিং হয় ঢাকা শহরে যেটা, আর ঢাকার বাইরে যারা অনেক খোলা জায়গা থাকতে পারে সেখানে খেলতে দিতে হবে। আবার বাবা মা যে খেলতে দিবে সেই পরিবেশটাও ক্রিয়েট করতে হবে। আপনি একটা মেয়েকে যে কোনো জায়গায় ছাড়তে পারবেন, একটা বাবা মা সেই পরিবেশটাও আগে এনে দিতে হবে। আর সেটার জন্য ওই এলাকার, ওই মহল্লার, পাড়ার, আপনি যেটা বলছিলেন আপনার ছোটোবেলায় আপনি আর খেলতে পারেননি স্কুলের পরে, আমি শহরে ছিলাম বিধায় আমার এটা প্রবলেম হয় নাই, বাট আপনার হয়েছে। তো ওই যে ওইখানকার যারা আছেন উদ্যোগ তো নিতে হবে তাদেরকে, সোশ্যালি যারা ওখানে যারা বসবাস করছেন তাদেরকে উদ্যোগ নিতে হবে। একটা সরকারই সব পারবে না, আমি বারবার বলছি, এটা কখনোই সম্ভব না।
একদম আনাচে কানাচে সব জায়গায় সরকারের হস্তক্ষেপ থাকতে হবে কেন? মানে আমাদেরও তো কিছু দায় দায়িত্ব আছে। প্রতিটা এলাকা মহল্লায় একটা খেলার একটা পরিবেশ থাকলে, একটা মাঠ থাকলে বাচ্চারা খেলবে। বাচ্চাদেরকে কোনো বাধ্যবাধকতা দিতে পারবেন না, ওরা ন্যাচারালি যেটাকে ভালোবাসবে খেলবে। বাট একটা জিনিস শেখাতে হবে, মোরালিটি, বিহেভিয়ার, এটা শেখাতে হবে, ডিসিপ্লিন এটা শেখাতে হবে। এটা যদি ছোটোবেলা থেকে না শেখে যে একটা মেয়েকে দেখলে রেসপেক্ট করতে হয়, কিংবা এই যে কাউকে দেখলে, বয়োজ্যেষ্ঠ কাউকে দেখলে রেসপেক্ট করতে হয়, এটা তো শিখতে হবে। শুধু বইয়ে মুখস্থ করালে হবে না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। আমি জার্মানিতে একটা জিনিস দেখেছিলাম যে খুব 1.5-2 বছরের বাচ্চাদেরকে ট্রাফিক সিগন্যাল শেখানো হচ্ছে। তো আমি ওটা দেখে খুব অবাক হয়েছি। আমি দাঁড়িয়েছিলাম যে কি করছে। স্ট্রিটে দেখলাম যে ছোট ছোট বাচ্চাদেরকে টিচার আছে, সামনে পিছিয়ে 3-4 জন, ট্রাফিকের ওই অ্যাপ্রনটা পরানো, দাঁড়ানো। তো আমি এত ছোট বাচ্চা দেখি, মানে 2 বছর থেকে 2.5 বছর হবে। আমি খুব দাঁড়িয়ে আছি যে কী করছে। আমি সামনে গিয়ে টিচারকে জিজ্ঞেস করলাম, দেখলাম যে সিগন্যাল শেখাচ্ছে। আপনি বলতে পারবেন আমাদের দেশে কোনো এডুকেশনে বা কোথাও এই সিগন্যালটা শেখানো হয়েছে বাচ্চাদেরকে হাতে ধরে, যে রাস্তাটা পার হবে কিভাবে কিভাবে, মানে আমি জানি না হয়েছে কিনা, আমি দেখিনি। তো আমার কাছে মনে হয় যে এই শিক্ষাগুলো জরুরি। আপনি মুখস্থ করালেন, CGPA 5 পেলো, গোল্ডেন জিপিএ পেলো, ইউনিভার্সিটিতে যাওয়ার মারামারি, মানে সব কিছু নিয়ে একটা তাড়াহুড়া, এক হওয়া, এটা না হয়ে মানুষ হওয়া যায় কী করে, বা ভালো মানুষ হওয়া যায় কী করে, এটা একটু দেখা উচিত। কিন্তু আমাদের দেশে তো নারীদেরকে, বিশেষ করে ছেলেদের তাও খেলার যে সুযোগটা আছে, নারীদের কিন্তু সেই সুযোগটা খুব একটা জুটে না আসলে। তো সেটার জন্য আসলে কি করা যায়? নিজেদেরকেই প্রথমে যে চাইতে হবে, নারীদের নিজেদেরকেই। আপনিও নারী, আপনি আজকে পডকাস্টে আমার সাথে আলাপে আছেন, আমি আপনার সাথে আছি। আমি নারী, আমি খেলাধুলা করেছি, এখন কোচিং করাচ্ছি। আমি তো একটা পুরুষ দলেরও কোচ হয়েছি, যেটা আপনি শুরুতেই ইন্ট্রোতে বলেছেন। আমি এই জায়গাটাই একটু জানতে চাই যে আপনার সঙ্গে তো অনেকেই খেলতো, সেই মেয়েরা কোথায়? মানে অনেকেই, আপনার সঙ্গে তারা কি আছে? অনেকেই এখনও খেলাধুলার সাথে সম্পৃক্ত, বিভিন্ন স্কুলের টিচিং প্রফেশনে আছে, টিচার হিসেবে, স্পোর্টস টিচার হিসেবে। অনেকে একদমই ডিটাচড হয়ে গেছে। তবে ক্ষেত্রগুলো যদি ক্রিয়েট হতো, সাপোজ ধরেন স্পোর্টস ফিজিও, এগুলো আগে আগে যদি ক্রিয়েট হতো, আমাদের পড়াশোনার সিস্টেমে যদি থাকতো, হয়তো খেলোয়াড়রা তখনই আরও একটা কোনো দিকে মানে যেতে পারতো। অনেকগুলো উইং যদি থাকতো। অনেকেই, ম্যাক্সিমামই দেখা গেছে যে খেলার সাথে নাই, বাট অনেকেও আবার আছে। ম্যাক্সিমামই টিচিং প্রফেশনে, আর কয়েকজন ডাক্তারও আছেন যারা হ্যান্ডবল প্লেয়ার, এক্স প্লেয়ার ছিলেন। বাট আরও বেশি থাকতে পারতো যদি কোচিং এটা একটা পেশা হিসেবে ফুল একটা প্রফেশন হতো। যেমন ধরেন আমি ন্যাশনাল টিমের কোচ, আমি খণ্ডকালীন দায়িত্ব পাই, তখন আমি ওখান থেকে হয়তো আমাকে অনারিয়াম দেওয়া হয় বা যেটাই বলেন। বাট আমার পার্মানেন্ট কোনো সলিউশন নাই। আমি একটা স্কুলে চাকরি করি, সেটা দিয়ে আমার রুজির একটা বিষয় হয়, কিংবা ধরেন আমি কোচিং করাই কিংবা যাই করাই। বাট আমি যে ন্যাশনাল কোচ, আমাকে পুরো বছর, পুরো মাস, যেটা এই গভর্নমেন্ট শুরু করেছে প্লেয়ারদের দিয়ে, এটা আমাদের অনেক আগের দাবি ছিল যে খেলোয়াড়রা খেলবে, সব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে ওর ইনকাম সোর্সটা এখান থেকে আসবে। তো কোচদেরকেও নিয়ে এটা ভাবতে হবে। একটা কোচের মাথার উপরে অনেকগুলো প্লেয়ার থাকে, তো এটাকে যখন পেশা হিসেবে স্টাবলিশড হবে, তখন আপনি দেখবেন যে এই যে ঝরে পড়েছে যারা, কেউই ঝরে পড়বে না। সবাই হয়তো জাতীয় দলে না হোক, তার জেলা লেভেলে হোক, ক্লাব লেভেলে হোক, কিংবা কোনো সংস্থার সাথে হোক, কোনো না কোনোভাবে সে নিজেকে ইনভলভ করতে পারবে, স্তর বাই স্তর। এখন যে সি গ্রেডে, তার সে নিশ্চয়ই সি গ্রেডে কাজ করবে, যে বিতে সে বিয়ে, যে এতে সে এর মতো কাজ করবে। বাট ক্ষেত্রগুলো ক্রিয়েট করতে হবে, তাহলে কেউ ঝরে পড়বে না। ঝরে পড়বে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা মেন্স টিম আর উইমেন্স টিম, সেই জায়গাটাতেও তো বৈষম্য আছে। মানে মেয়েদের যে স্যালারি বলা হয় আর ছেলেদের যে স্যালারি, এটাও তো পার্থক্য আছে। থাকতেই পারে, আমি এটাকে খারাপ চোখে দেখছি না। প্রথমত ছেলেদের স্পোর্টসটা আগে এসেছে, এটা নিয়ে ডিবেট করার কিছু নাই। আপনি দেখবেন যে আমরা চাই যে একটা স্ট্যান্ডার্ড যাক মেয়েদের, বাট আমি এটা বলবো না যে হামজা যে টাকা পাচ্ছে সেটা ঋতুপর্ণার পেতে হবে। নো,
আমি এটা চাইবো না। বিকজ আপনাকে মার্কেটিংয়ের একটা বিষয় আছে, ওর পারফরমেন্সের বিষয় আছে, ফিজিক্যাল অ্যাবিলিটির বিষয় আছে, মেন্টাল অ্যাবিলিটির বিষয় আছে, লং রানে কী করতে পারে সেটার বিষয়, অনেক কিছু বিষয় আছে। এখন ছেলেদের খেলা যেই পুরস্কারটা, আপনি ধরেন যে প্রাইজ মানি, যেটা টুর্নামেন্টের প্রাইজ মানিটা সেম হতে হবে, এটা আমার দাবি। বাট একটা প্লেয়ারকে আপনি, ছেলে প্লেয়ারকে যা দিয়েছেন, তামিম ইকবাল যেটা পেলো, সালমারও সেটা পেতে হবে, এটা আমি বিলিভ করি না। আস্তে আস্তে ধাপে ধাপে আপনি পৌঁছন, ধাপে ধাপে যান। একেবারেই মানে অনেক পরে খেলা শুরু করেই যে ছেলেদের মতো পুরস্কারটা পেয়ে যাবেন, বা ওই পরিমাণ রেমুনেশনটা, পুরস্কার না সরি, ওই পরিমাণ আর্থিক প্রণোদনা আপনি পাবেন, এটা আমার কাছে গ্রহণযোগ্যতা পায় না। হ্যাঁ, তবে ধরেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কিংবা ক্লাবের খেলা, ক্লাবের পুরস্কার মানে প্রাইজ মানিটা আছে, পুরস্কার যেটা, সেখানে সাপোজ 10 লাখ টাকা, ছেলেদেরও যদি 10 লাখ পুরস্কার মানে প্রাইজ মানি হয়ে থাকে, চ্যাম্পিয়ন প্রাইজ মানি, আমি মনে করি মেয়েদেরও সেটা হওয়া উচিত। বাট ক্লাবের সাথে কন্ট্যাক্ট হোক কিংবা ফেডারেশনে যে স্যালারি স্ট্রাকচারটা, ডেফিনেটলি সেটা পার্থক্য হতেই পারে, এটা নিয়ে আমি খারাপ চোখে দেখি। পার্থক্য হতেই পারে, এটা আমি বিলিভ করি যে এটা নিয়ে তর্ক কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে পুরুষ দলকে আনা হচ্ছে সেই জাঁকজমক একটা লাক্সারিয়াস ট্রান্সপোর্টে, মেয়েদেরকে দেখেছি আমরা লোকাল বাসে করে যেতে, এবং তাদের সাথে মানে অমানবিক আচরণ করা হয়েছে, তাদের খুব বাজে বিহেভ করা হয়েছে। এই জিনিসগুলো কি আমরা পারি না ঠিক করতে? এটা অবশ্যই পারি। ম্যানেজমেন্টে যারা আছে, ধরুন খুব রিসেন্টলি আমাদের এখানে মেয়েদের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলো, আজারবাইজান খেলতে আসলো, হ্যাঁ, আবার হামজাদের সাথে হংকংও খেলতে আসলো। আমরা দেখেছি যে ছেলেদের দলটা সবসময় একটা 5 স্টার 4 স্টার হোটেলে নিয়ে রাখা হচ্ছে আমাদের জাতীয় দলটাকে, হুইচ ইজ ভেরি গুড। একটা ভালো একটা পরিবেশে থেকে খেলোয়াড়রা মানে মাইন্ড ফ্রেশ করে খেলবে, এটাই হওয়া উচিত। তবে মেয়েদেরকে ওই বাফুফের ভবনে রাখা হয়, এটা আমার কাছে ভালো লাগার কোনো বিষয় না। তাদেরকেও ওই পরিমাণ সম্মানটা, আপনি সম্মানই যেটা আর্থিক যেটা, সেটাকে আলাদা করেন, কিন্তু বাকি যে ফ্যাসিলিটিস, ছেলেদেরকে যদি একটা ভালো মানের বুট দিয়ে থাকেন, মেয়েদেরকেও সেই ভালো মানের বুট দেওয়ার চেষ্টা করুন। মেয়েরাও ফুটবল, ওই গোল ফুটবলটাই খেলছে, সেম পরিমাণের সেম সাইজই খেলছে, এবং ফিল্ডের সাইজটাও সেম। সো এই জায়গাগুলোতে আমি অবশ্যই মনে করি যে যারা ম্যানেজমেন্টে থাকছে, এটা তাদের দৈন্যতা, তাদের অদূরদর্শিতার কারণে এটা হয়ে থাকে। বিশেষ করে মহিলা কমিটি যেটা আছে ফুটবলের, এটা তাদের দেখভালের বিষয়, কিন্তু তারা দেখছে না। এটা নিয়ে তাদেরই মানে কোনো কিছু স্টেপ নেওয়ার কথা, তারা নিচ্ছে না, বিধায় মেয়েরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ওই খেলোয়াড়গুলো। তো সেটাতে আমি অবশ্যই সাপোর্ট করি না। আমি মনে করি যে ওই ট্রিটমেন্টটা সমান সমান পাওয়া উচিত। আপনি যে কোচিং করছেন এই জায়গাটাতে, আপনি যেখানে যে এরিয়াতে কাজ করছেন, সেই জায়গাটাতে মেয়ে বেশি না ছেলে বেশি? বেসিক্যালি আমার একটা ক্লাব টিম আছে এখানে, টিম হ্যান্ডবল ঢাকা। ওখানে আমি আমার শ্রদ্ধেয় কিরণ স্যার, উনি আর আমি অ্যাকচুয়ালি ক্লাবটাকে রান করি আমরা মূলত। তো ওইখানে ছেলেদের টিম, ম্যাক্সিমামই ছেলে। আমরা রিসেন্টলি মেয়েদের দলটা এই 1-1.5 বছর হলো আমরা ইনক্লুড করেছি। তো ছেলে মেয়ে বোথই আছে, বাট ছেলের সংখ্যাই বেশি সেখানে। এই জায়গাটাতে আসলে কি কাজ করার সুযোগ আছে যে মেয়েরাও এগিয়ে আসবে, মেয়েরাও এটা আমাদের ক্লাব এখানে, সত্যি কথা বলতে আমি কোনো পেমেন্ট নেই না, এবং উনিও নেন না। আমরা এক প্রকার চ্যারিটি করি। কেন? স্পোর্টসকে, বাচ্চাদের ভিতরে স্পোর্টস কালচারটা ক্রিয়েট করার জন্য। ঢাকায় যারা থাকে এদের কিন্তু খেলাধুলার সুযোগ খুবই কম, তো মাঠেরও সুযোগ থাকে না। তো হ্যান্ডবল ফেডারেশনের যে মাঠটা, সেটাই আমরা ইউজ করি। সপ্তাহে 2 দিন করে, ফ্রাইডে স্যাটারডে উইকেন্ডে ওরা আসে। ওরা খুবই সামান্য একটা অর্থ আমাদেরকে এখানে প্রোভাইড করে, কিন্তু ওটা দিয়ে ওদেরকেই আমরা জার্সি, টি শার্ট, বিভিন্ন এইসব প্রোভাইড করি। আমি এবং ওই কিরণ কোচ, আমরা দুজনে কোনো ধরনের পয়সা ওখান থেকে নেই না, বরং আমরা এই ছেলেদেরকে নিয়ে মাঝে মধ্যে ঢাকার বাইরেও টুর্নামেন্টে যাই। কেন? এই কালচার এক্সচেঞ্জ করার জন্য। আমরা বান্দরবানে গিয়েছি, রাজশাহীতে গিয়েছি, চাঁপাইনবাবগঞ্জ গিয়েছি, কুষ্টিয়াতে গিয়েছি, ওই সব দলের সাথে মানে কম্পিটিশন করেছি, খেলেছি, যাতে করে এরাই কিন্তু এখান থেকে এখন আমাদের জাতীয় দলে, বাংলাদেশ পুরুষ যে জাতীয় দলের বিচ হ্যান্ডবল খেলে আসলো চায়নাতে, যেটা এশিয়ান গেমস, সেখানে আমাদের 2টা ছেলে, আমাদের এই ক্লাবের 2টা ছেলে, ইভেন দ্য ভাইস ক্যাপ্টেনও আমাদের ক্লাবের ছিল, এবং আরেকজন। তো এই যে আমরা জাতীয় দলকে কিন্তু খেলোয়াড় প্রোভাইড করছি, দেশ কিন্তু খেলোয়াড় পাচ্ছে,
আমরা কিন্তু কোনো কিছু না, আমরা চাই ওরা খেলাধুলা করুক, খেলাধুলার জায়গা নেই, খেলাধুলায় আসুক। ঢাকার বাইরের কথা বলছিলেন, ঢাকার বাইরে বিভিন্ন টিম নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, তো এই জায়গাগুলোর কি অবস্থা, ওইখানে খেলার পরিবেশ কেমন, লজিস্টিক্স ফ্যাসিলিটিস কেমন? ঢাকার বাইরে এগুলো সাধারণত ব্যক্তি উদ্যোগেই করতে হয়। আপনি সেন্ট্রালি ওদের কিছু হয়তো হেল্প থাকতে পারে, আসতে পারে, বাট আমি বলবো যে একটু ব্যক্তিগত উদ্যোগেই করতে হয়। হয়তো খেলা পাগল লোকজন থাকে না, যারা একটু নিজেরাই উদ্যোগ নিয়ে, বিশেষ করে কোচ যারা, তারাই করে এগুলো। যারা কোচ থাকেন, ধরুন একটা একাডেমি রান করছে, ওই কোচই ওটা করেন, এবং দেখা যায় যে মফস্বল এলাকায় কিন্তু কোচরা খুব একটা কোনো বেনিফিটেড হন না ওভাবে। ঢাকায় ধরেন আমরা অন্য পেশায় আছি, ওনারাও অন্য পেশায় থাকেন, হয়তো ব্যবসা করেন, কেউ হয়তো চাকরি করেন, বিকেলে সময় বের করে কোচিং করান, কিন্তু হয়তো ওখান থেকে কিচ্ছু আসে না। কিন্তু ওনার শান্তি ওটাই যে ওনার ছেলেটা ঢাকায় মাঠে খেলে, ওনার ছেলেটা ক্লাবে খেলে, ওনার ছেলেটা মেয়েটা ন্যাশনাল টিমে খেলে, এটাই কিন্তু ওনাদের শান্তি। বাট একটা রেকগনাইজেশন দরকার আছে। এই ধরনের নিবেদিত প্রাণ যারা আছে, এদেরকে রেকগনাইজেশন দরকার আছে। তো এই যে একাডেমি কিংবা ক্লাব স্ট্রাকচারেও যদি একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায় এই মানুষগুলোকে, খুব আপনি দেখবেন যে সাপোজ হয়তো ক্রিকেট পুরো বাংলাদেশে খেলে, হয়তো ফুটবল পুরো বাংলাদেশে খেলে, কিন্তু হ্যান্ডবল বাংলাদেশে কতগুলো জেলা খেলে, খুব বেশি জেলা খেলে না। তো হ্যান্ডবলের মতো অন্য ইভেন্টসও, যে ভলিবল, কাবাডি বা যাই বলেন, খুব কম খেলে। একাডেমিও অন্যদের হয়তো নাই, হ্যান্ডবলের বেশ কিছু একাডেমি আছে। তো এইসব একাডেমিকে যদি প্যাট্রোনাইজ করা যায় থ্রু গভর্নমেন্ট বা থ্রু স্পন্সর কোম্পানি, তাহলে ওনাদের কাজের গতিটা বেড়ে যাবে। ইভেন এই যে ন্যাশনাল টিমের যে পাইপলাইনটা, এটাও কিন্তু অনেক সচল হবে। সো এই জায়গাটা একটু ফোকাস হওয়া উচিত ওনাদেরকে। এটা একটা কাজের ক্ষেত্র, এটা একটা ওই যে যেটা বলছিলাম যে পেশাদারিত্বের আওতায় এনে, এটা একটা পেশা, উনি কাজ করছেন, ফুল টাইম কাজ করবে। আজকে প্লেয়াররা ফুল টাইম প্লেয়ার, কারণ গভর্নমেন্ট তাদেরকে পয়সা দিচ্ছে। যদি কোচদেরকেও ফুল টাইম পেমেন্ট এরকম হয়, কোচরাও মানে 24/7 কাজ করবে, অবশ্যই করবে। আপনার মতো কোচ কজন আছে বাংলাদেশে? না, আমার মতো কোচ এটা আমি বলবো না। কোচিং করানোর মানসিকতা অনেকেরই আছে। তো আবার এটাও ঠিক যে আমাদের দেশে কাজ করতে গিয়ে অনেক ধরনের অবস্ট্রাকল ফেস করা লাগে, কিংবা ইচ্ছে শক্তির মাত্রাটাও ওই লেভেলে থাকে না, কিন্তু অনেকেই ভালো আছে, অনেকেই ভালো কোচিং অ্যাবিলিটি আছে। এখন সুযোগের অভাবে হয়তো নিজেকে মেলে ধরতে পারছে না। ওই যে আমি যে ধরনের কোর্সগুলো আমরা বাইরে করে এসেছি, হয়তো এত হাই লেভেল না হলেও কিছু তো এই দেশেও সম্ভব। আমি সেটাই বলছি, যখনই আপনি এটাকে পেশা হিসেবে কোচরা নিতে পারবেন, ওনাদের আগ্রহ এমনি আসবে, তখন উনি শিখতে চাইবেন। উনি চাইবেন না উনি পেছনে পড়ে থাকুক। যদি ক্যাটাগরাইজ করা হয় যে এই কোচের নলেজেই ওনার এই অবস্থা, ওনাকে ক্যাটাগরাইজ করে যদি সম্মানিত করা হয়, আপনি দেখবেন যে ভালো কোচের অভাব হবে না, তখন নিজের গরজেই ভালো হতে চাইবে। আপনি ফুটবলে যেমন বিশ্বকাপ আছে, আমাদের হ্যান্ডবলে তো IHF না, আমাদের হ্যান্ডবলেও বিশ্বকাপ আছে, ওয়ার্ল্ড হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ হয়, ওয়ার্ল্ড গেম হয়, কিন্তু অনেক টাফ, ভেরি টাফ আমাদের প্রেক্ষাপটে। আপনি প্রশ্নটা করুন, আমি পরে বলছি আনসারটা। এই প্রশ্নটা এটাই যে সেখানে আসলে বাংলাদেশ কোথায় আছে, র্যাঙ্কিংয়ে কত নম্বরে আছে, বাংলাদেশ কি করতে পারে? আচ্ছা, এইখানে আমি একটু বলি যে আমাদের মতো ইভেন্টসগুলোকে পেট্রোনাইজ করার জন্য স্পন্সরশিপ একদমই এগিয়ে আসে না। আমি কেন বলছি, আমরা যদি এরকম অনেক হয়েছে, বহু টুর্নামেন্ট আমরা যেতে পারিনি আমাদের ট্রান্সপোর্টেশন মানে প্লেন ফেয়ারের জন্য, বহু এখনও অনেক ইভেন্টস যেতে পারে না। তো ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন যেটা করে, যে লজিস্টিক সাপোর্ট, যেমন বল টল এইসব দিয়ে, এগুলো দিয়ে হেল্প করে। আর IHF একটা টুর্নামেন্ট হয় যেটা ইয়ুথ অ্যান্ড জুনিয়র ক্যাটাগরি, আন্ডার 18, আন্ডার 20, এটা মেন্স। প্রতি 1 বছর পর মানে 2 বছর লাগে টোটাল টুর্নামেন্টটা উঠতে। আপনার বলতে পারেন যে জোন থেকে শুরু করে নিয়ে একদম মানে কি বলে ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত যেতে অনেকগুলো ধাপ পেরোতে হয়। তো বাংলাদেশ রিসেন্টলি IHF ট্রফি, মেন্স ট্রফি হোস্ট করলো। এখানে 6টা দেশ এসছিল, আপনার ইয়েমেন, ইন্ডিয়া, নেপাল, মালদ্বীপ, এরকম 6টা দেশ বাংলাদেশে এখানে খেললো। সেখানে বাংলাদেশ রানার্স আপ হয়েছে এবং বেশ ভালো পারফর্ম করেছে। 2024-25 সালে এই অনূর্ধ্ব যে 20 দলটা খেলেছে, এই দলের তখন ওরা 18 দলে ছিল, আমি ওই দলের হেড কোচ ছিলাম। তো আমরা ইন্ডিয়াতে টুর্নামেন্ট খেলে এসেছিলাম। তো
তো আমরা এইটা হচ্ছে এরকম যে আপনি এখানে যে চ্যাম্পিয়ন দলটা সেটা কন্টিনেন্টাল ফেসে খেলবে, কন্টিনেন্টাল ফেসে চ্যাম্পিয়ন দলটা ইন্টারকন্টিনেন্টাল ফেসে খেলবে, ইন্টারকন্টিনেন্টাল ফেসের চ্যাম্পিয়ন দলটা ওয়ার্ল্ড লেভেলে যাবে। আপনি বুঝতে পারছেন? তো আমি একটু বলতে চাই, আমি জানি না ক্রিকেট যারা ভালোবাসে বা অন্য তারা কীভাবে দেখবেন, এশিয়া কাপ ক্রিকেটে যেটা হয় সেটা দক্ষিণ এশিয়ার দলগুলো নিয়ে হয়, বাট এশিয়া কাপ হ্যান্ডবল চায়না, জাপান, কোরিয়া, হংকং, ভিয়েতনাম সব নিয়ে হয়। আর সাউথ এশিয়া, আমাদের কিন্তু সাউথ এশিয়া কাপ খেলতে হয়। সো আমাদের জন্য ভেরি টাফ হ্যান্ডবলে খুব ভালো রেজাল্ট করা, এই লেভেলে এশিয়ান লেভেলে ভালো করাটা অনেক টাফ। তো তারপরেও আমি মনে করি যে সম্ভব। আমরা অনেকগুলো টুর্নামেন্ট পার্টিসিপেট করতে পারি না। আপনি 4-5 বছর পর পর একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেললে খেলোয়াড় পারফরমেন্স ধরে রাখবে কী করে? কেন? এটার কারণই তো ওই যে স্পন্সরশিপ নাই, টাকা নাই। আপনি দেখুন সাফ গেমস 2019 সালে সাফ গেমস খেলেছে কোথায়? নেপালে, সিনিয়র যে জাতীয় দলটা। এরপরে একটা ইসলামিক সলিডারিটি গেমস খেলেছে 2021 সালে। এখন 26, অলমোস্ট হাফ চলে গেল। হ্যান্ডবলের কথা বলছেন। এই 5 বছরে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলেনি সিনিয়র দল। জুনিয়র দল খেলেছে বিকজ অফ IHF-এর ফান্ডিংয়ে খেলেছে। IHF পয়সা দিয়েছে, হ্যাঁ, ফেডারেশন স্পন্সর কিছু জোগাড় করেছে, খুবই পার্শিয়াল, সেটা অল্প। তো মূলত অলিম্পিক যখন কোনো ইভেন্টে পাঠায় গেমসগুলোতে, অলিম্পিক থেকে চুজ করা হয় ইভেন্টসগুলো। তো অলিম্পিক যখন হ্যান্ডবলকে চুজ করেছে লাস্ট 2টা গেমসে, তাও মেন্স টিমকে, উইমেন্স টিম না। তো আমি বলতে চাচ্ছি যে আমরা যদি খেলতে না যেতে পারি, খেলার সুযোগ না পাই, আমরা তো কখনোই আমাদের পারফরমেন্স ডেভেলপ হবে না। ডোমেস্টিক্যালি হ্যান্ডবল ভেরি অ্যাক্টিভ, বাট ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা খুবই কম আমাদের পার্টিসিপেশন ডিউ টু মানি ক্রাইসিস। তো অনেক স্পন্সর আছেন, অনেক বড় বড় কোম্পানি আছেন আমাদের, এরা যদি এগিয়ে আসে আমার মনে হয় সম্ভব, খুব বেশি দূরে না যে এশিয়ান। হ্যান্ডবলে আসলে স্পন্সর পাওয়া যায় না কেন? যেমন আমাদের ক্রিকেটে কিন্তু স্পন্সরের অভাব হয় না। ক্রিকেটের সাথে তুলনা করতে পারবেন না, এটার অনেকগুলো কারণ আছে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলে আর এশিয়া কাপ খেলে সাউথ এশিয়ান দলগুলোর সাথে। আমি আবারও বলছি, আপনি দেখুন জাপান, চায়না, কোরিয়া, হংকং, এরা কিন্তু কেউ ক্রিকেট খেলে না, কেউ না। তো যে কোনো স্পোর্টসে চায়না অলিম্পিকে কতগুলি গোল্ড মেডেল পেয়েছে, সিলভার, ব্রঞ্জ মিলিয়ে। তো ওরা যখন খেলবে তখন কিন্তু আমরা জানি যে অনেক কিছুতেই, কারণ আমাদের তো প্রথমত ওই ফ্যাসিলিটিস নাই, দ্বিতীয়ত আমাদের টেকনোলজি নাই, তৃতীয়ত আমাদের মানসিকতাও নাই, অনেক কিছু আমরা পেছনে। হয়তো একদিন হবে। তো ওরা যদি খেলতো হয়তো ক্রিকেটটাও আমাদের কোথায় থাকতো আমি জানি না। হ্যাঁ, তো এইগুলো কারণে ক্রিকেট যখন ওয়ার্ল্ড কাপ খেলে, অবভিয়াসলি যে ওয়ার্ল্ড কাপে খেলার কারণে এটার জনপ্রিয়তা অনেক তুঙ্গে। তো যে যখন কেউ জনপ্রিয় তার পেছনে সবাই যায়, বুঝতে পেরেছেন ব্যাপারটা এরকম। তো আমরা ট্রাই করছি, আমাদের যদি একটু হেল্প আসে আমরা হয়তো এগোতে পারবো অনেক দূর। কত দূর যেতে চান? একেবারে টপ লেভেল যেতে চাই, আর একবারই না, বারবার যেতে চাই। আছে না যে স্বপ্ন ছুঁয়ে ফেললাম, স্বপ্ন ছুঁয়ে আমি ফেলতে চাই না, স্বপ্নকে জিয়ে রাখতে চাই, স্বপ্ন ছুঁতে চাই বারবার। স্বপ্ন ছুঁয়ে ফেললাম বলে শব্দটা ভালো লাগে না। আপনি যাদেরকে তৈরি করেছেন তাদের মধ্যে কেউ কোচিংয়ে এসছে? হ্যাঁ, অবশ্যই। এই যে আমাদের যে ক্লাবটার কথা বলছি, টিম হ্যান্ডবল ঢাকা, অ্যাকচুয়ালি এটা একটা একাডেমির মতোই বলা চলে। ঢাকার যত মানে হ্যান্ডবল নিয়ে যারা কাজ করে সবাই, এটা একটা বিগ আমব্রেলা, এটার ছায়ার মধ্যে কাজ করে। আমরা আবার হ্যান্ডবল ফেডারেশন আমব্রেলা, তার নিচে আমরা কাজ করি। তো আমাদের ওখানকার বেশ কিছু ছেলে, ওরা এখন কোচিং করায়, বিভিন্ন ধরেন সেকেন্ড ডিভিশন লিগে কিংবা ফার্স্ট ডিভিশন লিগে বিভিন্ন ক্লাবের কোচিং করায়, ইউনিভার্সিটি টিমগুলোতে কোচিং করায়। সো আমাদের স্টুডেন্টরা এখন অনেক স্টুডেন্ট কোচ হয়ে গেছে। তো সেটা ভীষণ ভালো লাগে যে মানে একসময় ওরা খেলেছে আমাদের কাছ থেকে খেলা শিখে, এখন ওরা কোচিংও করাচ্ছে, যেটা আমাদের অ্যাচিভমেন্ট। আপনি তো প্রথমবারের মতো নারী হিসেবে একটি পুরুষ দলের আসলে কোচিং করেছেন, সেই সুযোগটা কিভাবে এসেছিল বা সেই সিদ্ধান্তটা আপনি কিভাবে নিয়েছিলেন? আমার সাথে খেলতো একটা মেয়ে, ওর নাম শাহিদা, ওর বাড়ি পঞ্চগড় তেঁতুলিয়া, একদম 0 পয়েন্টে।
তো ও ওর এলাকায় ছেলেদের প্র্যাকটিস করাতো, কিন্তু ও কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের ছেলেদেরকে ডিল করে নাই, বাট শি ওয়াজ ভেরি গুড প্লেয়ার, খুব ভালো খেলতো। তো ওর ওর তেঁতুলিয়া মানে একদম বাংলাদেশের শেষ প্রান্ত, ওখানে ছেলেদেরকেও কোচিং করাতো, মেয়েদেরকেও, ডোমেস্টিক লেভেলের জন্য। বাট আমি যেটা করেছি, আমি তো 2017 সাল থেকে কন্টিনিউ ছেলে টিমের সাথে কাজ করি। তো আমার ছেলে টিমকে ট্রেনিং করানোর মানে আন্তর্জাতিক পর্যায়ে ট্রেনিং করানোর সুযোগ আসে 2024 সালে। 24 সালের এই IHF ট্রফি ইন্ডিয়াতে। তো আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ হ্যান্ডবল কোচেস অ্যাসোসিয়েশন। তো হ্যান্ডবল ফেডারেশন কোচেস নমিনেশন চেয়েছে যে কিছু কোচের নাম দিক যারা কিনা এই দুটা টিমকে অনূর্ধ্ব 18 এবং 20 দলের কোচ হবে, ফেডারেশন চুজ করবে কিছু র্যান্ডম নাম। তো ওখানে আমার নামটাও গেছে র্যান্ডমলি, আমি কোচিং। আর আলহামদুলিল্লাহ সবচেয়ে মজার বিষয় বলেন, আর আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা, বাংলাদেশে আমার কোচিং হ্যান্ডবলে সবচাইতে বেশি লাইসেন্স আমার বেশি, এবং সবচেয়ে বি লাইসেন্স ইন্টারন্যাশনাল বাইরের থেকে করা। এখন মানে বেশিরভাগ কোচেস মানে যদি লাইসেন্সটা ওটা আমার, তো সেই হিসেবে আর আমি কোচিং করাইও ডোমেস্টিকলি ছেলেদের, সেই হিসেবে আমার নামটা গেছে। তো ফেডারেশন থেকে তখনই আমাকে সিলেক্ট করা হয়েছে অনূর্ধ্ব 18 দলের চিফ কোচ হিসেবে, হেড কোচ হিসেবে। তো হ্যান্ডবল ফেডারেশনের তখনকার যিনি সেক্রেটারি ছিলেন কৈনুর ভাই, উনি এবং যারা আরও যারা ছিলেন অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি বা যারা ছিলেন মেম্বার, সবাই তখন এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে না, ও তো লোকালি ছেলেদেরকে কোচিং করায়, ক্লাবে বাংলাদেশের প্রিমিয়ার লিগেও আমি ছেলেদের টিমেরই কোচ হই। তো বেসিক্যালি আমি ছেলেদের নিয়ে কাজ করি। তো ওই জন্য আমাকে তখন আর দ্বিধা করেনি, আমার নামটা যখন দেখেছে বলেছে যে না, ডালিয়াকে তাহলে অনূর্ধ্ব 18 দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হবে। এবং আলহামদুলিল্লাহ আমার দলটা বেশ ভালো করেছে সেকেন্ড রাউন্ডে, কন্টিনেন্টাল ফেসে যেও মানে খুবই ভালো করেছে। আপনি হংকংয়ে কাজাকিস্তানের সাথে খেলেছে, উজবেকিস্তানের সাথে খেলেছে, কাজাকিস্তানের সাথে মানে জিততে জিততে জাস্ট খুবই অল্প মার্জিনে হেরে গেছিলাম। ইন্ডিয়ার সাথে খুব ভালো ফাইট হয়েছিল। তো মানে ওনারা দেখেছে আমি মেয়ে, এই বিষয়টা না, দেখেছে আমি কোচ হিসাবে কতটা যোগ্য, এটাই দেখেছে। এবং এটাও সত্য যে 2017 সালে যখন আমি হ্যান্ডবল ছেলেদের টিমের সাথে কোচিং করাই, খুব অনেক জোরালোভাবে অনেক নিউজ পত্রিকা, আমার মনে হয় সবগুলোই আমাকে নিয়ে নিউজ করেছিল। তো হ্যান্ডবল দেখিয়েছে যে আসলে ছেলে মেয়ে কোনো কথা না, তার যদি যোগ্যতা থাকে সে অবশ্যই করাতে পারলে সে আসবে। তো যাদেরকে কোচিং করাচ্ছেন তারা আপনাকে মানে 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 যে একজন মেয়ে মানে আমাকে এমনভাবে কথা শুনে যে আমি অনেক সময় আমি যদি তাকিয়েও থাকি বুঝে ফেলে যে অ্যাকচুয়ালি আমি কী বলতে চাচ্ছি, এরকম আর কি। তো মানে তারা কখনোই আমাকে ট্রিট করেনি একটা মানে মহিলা কোচের কাছে আমরা কোচিং করছি, তারা সবসময় মনে করছে যে আমি একটা কোচ। এটা কি আপনার অ্যাপিয়ারেন্সের জন্য? না, অ্যাকচুয়ালি আমি যখন খেলেছি আমি কখনো ফিল করতাম না আমি মেয়ে, আমি ছেলে, এটা না, আমি প্লেয়ার, আমি অ্যাথলেটিক মেন্টালিটি আমার। এখনও যখন আমি কোচিং করাই আমি কখনো ভাবি না যে আমি ছেলেকে করাচ্ছি, মেয়েকে করাচ্ছি, ছেলে আমি মেয়ে, এইগুলো জিনিস আসে না আমার কাছে। কিন্তু ওরাও ভাবে না, বিকজ অফ মেবি আমার অ্যাপ্রোচ, মেবি আমার কোচিং স্টাইল, মেবি আমার প্লেইং স্টাইল, মেবি এসব হয়তো বা হতে পারে। আর তারাও চিন্তা করে, আমিও তো প্রথম দিনই বলে দিই যে আমি যেমন আমার নিজের নেফিউ আমার স্টুডেন্ট ছিল, সে এখন আমেরিকাতে পড়াশোনা করে, জার্মানিতে সে খেলতে গিয়েছিল হ্যান্ডবল স্পেশাল অলিম্পিকের সাথে। ওখানে মানে ট্র্যাডিশনাল এবং মানে আপনার নর্মাল কিছু মিক্স আপ ছিল, কম্বাইন টিম ছিল, সেখানে নর্মাল 5টা প্লেয়ার ছিল। তো আমার নিজের নেফিউ ওই টিমে চান্স পেয়েছিল। তো ও কখনো মাঠে আমাকে খালা বলার সুযোগ ছিল না, কজ আমি তার কোচ বলেই সম্বোধন করতো। তো রিলেশনশিপটা কোচ অ্যান্ড প্লেয়ার, ওখানে খালা, ফুপি, মামা কিচ্ছু না, এইটাই। ইভেন এখন যে কামরুল ইসলাম কিরণ, ওনার নিজের ছেলে, ও আমাদের দলের খেলোয়াড়। তো মাঠে আসলে বাবা তো বলে ডাকে না, ও তো কোচ বলেই ডাকে। ইভেন আমি ওর ফুপি, আমাকে সে ফুপি বলবে না বা খালা বলবে না, সে আমাকে কোচ বলেই ডাকে। সো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমরাই শেখাই তাদের, এবং তারাও শিখে যায় যে এই মাঠে ঢুকলে এই মাঠের যে ব্যাসটা, এটার মধ্যে সম্পর্কটা কী, এটাই আর কি। বাংলাদেশে আর কোন কোন খেলা এইভাবে সম্ভাবনাময় হয়ে উঠতে পারে? বাংলাদেশে
সম্ভাবনাময় খেলা এখন অনেকগুলোই আছে। ফুটবল ক্রিকেটের বাইরে আমি হ্যান্ডবলকে খুবই সম্ভাবনাময় দেখছি। আমি এটার সাথে সম্পৃক্ত এটার জন্য না, এটা অনেক সম্ভাবনাময়, কারণ ম্যাক্সিমাম স্কুল হ্যান্ডবল খেলে, ম্যাক্সিমাম। আপনি ইন্টার স্কুল যখন খেলা হয় আপনি দেখবেন যে ইভেন ইন্টার ইউনিভার্সিটি খেলা হয়, ইন্টার হল হ্যান্ডবল খেলা হয়। এটা অনেক ইভেন্ট, ইন্টার হল তো প্রশ্নই আসে না, হ্যান্ডবলটা হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলবেন, ইন্টার হল হয়। ঢাকা ইউনিভার্সিটি ইন্টার হল খেলা হয়। যশোর বিজ্ঞান প্রযুক্তি ইন্টার হল হয়। শাহজালাল বিশ্ববিদ্যালয় ইন্টার হল খেলা হয়। সব জায়গায় কি আসলে হ্যান্ডবলের ফ্যাসিলিটিস আছে? না, আপনি যদি বলেন ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে সব নাই। গ্রাস ফিল্ডে খেলে, মাঠ ফিল্ডে খেলে, বাট খেলে, হ্যান্ডবলটা খেলে। যেহেতু এটার একটা চর্চা আছে, এখানে যদি ফোকাস করা হয় অবশ্যই এটার রেজাল্ট আসবে। পাশাপাশি আমার কাছে মনে হয় যে মেয়েদের হকিটাও বেশ ভালো করছে এখন। হ্যাঁ, হকিটাও ভালো করছে মেয়েদের হকি। ছেলেদের হকি তো আগে থেকেই জনপ্রিয়তায় ছিল। তো আমার কাছে মনে হয় এই সব খেলাগুলো, ভলিবলও ভালো করবে। এরকম টিম ইভেন্টটাকে আমি অ্যাকচুয়ালি একটু প্রাধান্য দিই, ডিউ টু আমরা অনেক জনসংখ্যার দেশ। ইভেন স্কুলেও যখন আমি আমার ক্লাসে বাচ্চাদেরকে, ধরুন 30-32টা বাচ্চা, আমি যদি ওকে ইন্ডিভিজুয়াল ইভেন্টস দিই, সাপোজ টেবিল টেনিস কিংবা ব্যাডমিন্টন কিংবা এরকম, কয়টা বাচ্চাকে আমি 40 মিনিটে খেলা শেখাতে পারবো? বাট আপনি যদি ফুটবল নিয়ে ছেড়ে দেন, হ্যান্ডবল নিয়ে ছেড়ে দেন, কতগুলো বাচ্চাকে আপনি ওখানে খেলাতে পারবেন সেম অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে? সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি টিম ইভেন্টসটাকে অল্প সময়ে, অল্প জায়গায় বেশি পিপলকে আপনি অ্যাকোমোডেট করতে পারছেন, এটা ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ, অনেক কিছু জানলাম। আপনার শেষ যদি কিছু বলার থাকে দেন আমরা আজকে শেষ করতে পারি। শেষ বলার হচ্ছে যে বাবা মার উদ্দেশ্যে, যে বাচ্চাকে শুধু পড়ার দিকেই প্রেশার দিয়েন না, তাকে খেলাধুলা করার জন্য উদ্বুদ্ধ করুন। কারণ একটা নেশন শুধু লেখাপড়া দিয়েই নেশন ক্রিয়েট হতে পারে না, কালচার দিকটাও দেখতে হবে। খেলাধুলা বা অন্য অন্য যে কালচার সেক্টরগুলো আছে সেখানেও মেন্টালি, মানসিকভাবে বিকশিত হতে হলে খেলাধুলার বিকল্প নাই। তো খেলাধুলার সাথে থাকুন, খেলাধুলা ভালোবাসুন, মাঠে গিয়ে খেলা দেখুন, যে কোনো লেভেলের খেলা হোক না কেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডালিয়া আক্তার। দেখছিলেন হার স্টোরি, সঙ্গে ছিলাম আমি রুকাইয়া জহির এবং ছিলেন ডালিয়া আক্তার, যিনি আসলে হ্যান্ডবল কোচ। তবে তিনি ন্যাশনাল টিমে ফুটবল এবং হ্যান্ডবল দুই টিমেরই ক্যাপ্টেন ছিলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথি নিয়ে। সেই অবধি সবাই ফলো করুন আলাপের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো।